মেঘলা দিনে সাত সকালে যে ব্যক্তি আমার সাথে দেখা করতে আসে তার দরকার যে বেশ গুরুতর তা দেখেই বোঝা যাচ্ছে। ভদ্রলোককে দেখতে বেশ সুপুরুষ, দেহ উন্নত, বয়স প্রায় 40 বছর, মাথার চুল কোঁকড়ানো, হাতে একগাছি লাঠি, পরনে একটি পাতলা কালপেরে ধুতি, পাঞ্জাবি জামা আর কোচা নোড়ানি, পায়ে তার বার্নিশ করা জুতো এবং রেশমি মোজা। তা মহাশয়ের কোথা থেকে আসা হচ্ছে? আমি বালিগঞ্জ থেকে আসছি। আমার নাম অমরেন্দ্র মুখোপাধ্যায়। বড় বিপদে পড়ে এই অসময়ে আপনার কাছে এসেছি। আরে আসুন আসুন, বিখ্যাত জমিদার অমরেন্দ্রকে চেনে না এমন লোক কলকাতায় অতি কম। আমিও অনেকবার আপনার নাম শুনেছিলাম বটে, কিন্তু এ পর্যন্ত দেখা করবার সুবিধা হয়নি। আমার পরিচিত দু একটা বড় লোকের বাড়িতে আপনি যেরূপ সুখ্যাতির কাজ করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার দ্বারাই আমার যথেষ্ট উপকার হবে। অনুমতি করুন, আমি কিভাবে আপনার উপকার করতে পারি। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব, বলুন। চক্রবীরের বিখ্যাত জমিদার প্রাণকৃষ্ণ বাড়ুজ্যের ভ্রাতুষ্পতির সাথে আমার পুত্রের বিবাহ স্থির হয়েছে। গতকাল এক অনুষ্ঠান উপলক্ষে আমরা চক্রবেড়ে গিয়েছিলাম। জমিদার বাড়িতে বিবাহ, ছোট বড় অনেক লোকের সমাগম হয়েছিল। সকলের খাওয়া শেষ না হলে আমার ফিরে আসা ভালো দেখায় না মনে করে আমাকে কাল চক্রবেড়েই থাকতে হয়েছিল। আমাদের বাড়ির আর সকলে কলিকাতায় কালই ফিরে এসেছে। প্রাণকৃষ্ণবাবুর পরিবার বলতে স্ত্রী ও একটা দুগ্ধপোষ্য বালক, দুটি ভ্রাতুষ্কন্যা ছিল। 2 বছর আগে একটির মৃত্যু হওয়ায় এখন আমার ভাবি বধূমাতাই উপস্থিত। সংসারে এছাড়া তার শাশুড়ি ঠাকুরানী ও দুঃসম্পর্কীয় এক বিধবা ভগ্নী, সরকার চাকর, দাসী, দারোয়ান প্রভৃতি আরো অনেকগুলি বাজে লোকও আছে। রাত প্রায় 1টার পরে আমি শুতে চাই। আমার পাশের কক্ষে আমার ভাবি বধূমাতা শুয়েছিল। যে দাসী তাকে মানুষ করেছিল সেও সেই ঘরেই থাকে। রাত বেশি হওয়ার জন্যই হোক অথবা অন্যত্র শোবার কারণেই হোক আমার ভালো ঘুম হলো না। রাত 4টের সময় হঠাৎ পাশের ঘর থেকে এক ভয়ানক চিৎকার শুনতে পেলাম। কণ্ঠস্বর আমার ভাবি বধূমাতার বলেই বোধ হল। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। আস্তে আস্তে ঘরের বাইরে এলাম। মনে করলাম পাশের ঘরে গিয়ে ব্যাপার কি দেখে আসি, কিন্তু সাহস হলো না। নতুন কুটুম বাড়ি, তার উপরে সে ঘরে আমারই ভাবি বধূমাতা আছে। 7-5 ভাবছি, এমন সময় সেই ঘরের দরজা খুলে গেল। দাসী এক হাতে একটি আলো, অপর হাতে বধূমাতাকে ধরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এল। আমি তখনই তাদের কাছে গেলাম। অন্য সময় হলে মা আমাকে দেখা মাত্র পালিয়ে যেত, কিন্তু তার অবস্থা থেকে মনে হলো তার জ্ঞান নেই। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। আমি ব্যস্ত হয়ে দাসীকে জিজ্ঞাসা করলাম, এবার কি হয়েছে, ভয় কিসের? আমি সুধার দিকে তাকাল। সে কাঁপতে কাঁপতে অস্পষ্ট ভাবে বলল, সেই সেই বাঁশির আওয়াজ। আমার আমার ভয় লাগছে। হয়তো হয়তো আমি আর এই যাত্রায় রক্ষা পাবো না। কোন বাঁশি মা? বাঁশির আওয়াজ শুনে এত ভয় বা কিসের? তুমি শান্ত হও, শান্ত। এমন অলক্ষণে কথা আর মুখে এনো না। 2 বছর আগে যখন দিদির বিয়ের সম্বন্ধ স্থির হয়, সেও বিয়ের 1 সপ্তাহ আগে এরকম বাঁশির আওয়াজ শুনতে পায়। তারপরেই একদিন সে হঠাৎ মারা পড়ে। আজ রাতে আমিও সেই বাঁশি শুনেছি। তোমার দিদি কি তোমাদের খুড়ো মশাইকে সে কথা বলেছিল? হ্যাঁ, কিন্তু তিনি হেসে সে কথা উড়িয়ে দেন। তোমার দিদির হঠাৎ মৃত্যুতে পুলিশ কেন গোলযোগ করেনি? হ্যাঁ, পুলিশের লোকে বাড়ি ভরে গিয়েছিল, কিন্তু তারাও তো কিছু করতে পারলো না। তবে তার হঠাৎ মৃত্যুর কারণ কি? ডাক্তার বলেছিল খুব ভয় পেয়ে আমার দিদি মারা গেছে। আর পুলিশ কি বলল? পুলিশেরও সেই মত।
আমার ইচ্ছা এই বিষয়ে একবার তোমার খুড়ো মশাইকে জানাই। ইচ্ছে হলে জানান, কিন্তু কোনো ফল হবে না। তিনি বিশ্বাস করবেন না, এসে কথাটা উড়িয়ে দেবেন। বামাও কি বাঁশির সুর শুনেছে? আজ্ঞে। সকল কথা শুনে আমার বড় ভালো বোধ হলো না। তার দাসীকে সেই সকল কথা অপর কাউকে বলতে নিষেধ করে আমি পরদিন সকালে বিদায় নিলাম। অমরেন্দ্রবাবু, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো গুরুতর রহস্য আছে। তবে আমার প্রধান কর্মচারীর আদেশ না পেলে আমি এই কাজে হস্তক্ষেপ করতে পারি না। সেই বিষয়ে কি আপনি কোনোরূপ বন্দোবস্ত করেছেন? হ্যাঁ, আপনাকে জানাতে ভুলে গিয়েছি। অমরেন্দ্রবাবু যে পত্রটি আমার হাতে দিলেন সেটায় প্রধান কর্মচারীর হস্তাক্ষরে নির্দেশ দেওয়া আছে এই কাজে যেন আমি তাকে সাহায্য করি। আচ্ছা, আপনার ভাবি বধূমাতা দিদির মৃতদেহটা পরীক্ষা করে ডাক্তার সাহেব কি বলেছিলেন? কে সে কথা সবিস্তারে সুধা আমায় বলতে পারেনি। সম্ভবত সেও কিছু জানে না। অমরেন্দ্রবাবু, আমার বেয়াদবি মাফ করবেন। আমি একবার আপনার ভাবি পুত্রবধূর সাথে দেখা করতে চাই। বিবাহের আগে সুধাকে আর এ বাড়িতে আনা যায় না। তবে সুধার মামি আমাদের দুঃসম্পর্কের একজন আত্মীয়। তিনি এখন জোড়াসাঁকোয় আছেন। তিনি সুধাকে আইবুড়ো ভাত খাওয়াবার ছলে জোড়াসাঁকোয় আনতে পারেন। আপনি সেখানে কৌশলে তার সাথে সাক্ষাৎ করতে পারেন। এ তো অতি উত্তম পরামর্শ দিয়েছেন, কিন্তু বেশি দেরি করবেন না। আপনার পুত্রের বিবাহ কবে? আজ বুধবার, আসছে বুধবারে। ও, তবে তো আর মাত্র 6 দিন বাকি। এক কাজ করুন, আপনি আজই সুধাকে জোড়াসাঁকোয় আনবার চেষ্টা করুন। বেলা 1টা নাগাদ আপনি আমায় সংবাদ দিন কি হলো না হলো। আমি আপনার সংবাদের অপেক্ষায় থাকব। বেলা 3টে নাগাদ অমরেন্দ্রবাবু আমায় খবর দিলেন। হ্যাঁ, সুধা জোড়াসাঁকোয় এসেছে। বেশ। সুধার খুড়ামশাই কি কোনো আপত্তি জানিয়েছিলেন? আগে না, তবে তিনি বলে দিয়েছেন যে সুধাকে আজই ফিরতে হবে। যিনি আনতে গিয়েছিলেন তিনি কি বললেন? তিনি বলেছেন যদি অধিক বিলম্ব হয় তাহলে সে আর ফিরতে পারবে না। সুধার খুড়া তার কথাই মানে। মনে রাগান্বিত হয়েছেন বটে, কিন্তু তার কথার ওপর বেশি কথা বলতে সাহস পাননি। আমার বিশ্বাস সুধাকে আজই ফিরতে হবে। যদি স্বইচ্ছায় না পাঠিয়ে দেওয়া হয় তাহলে তিনি স্বয়ং লোক পাঠিয়ে সুধাকে নিয়ে যান। কেননা প্রাণকৃষ্ণবাবু বড় কড়া লোক, তিনি যা বলেন তাই করেন। আচ্ছা, এই প্রাণকৃষ্ণবাবুর বয়স কত? বয়স প্রায় 40। কেমন দেখতে তাকে? অত্যন্ত বলিষ্ঠ। এমনকি প্রতিবেশীরা তাকে অসুর বলে সম্বোধন করে। তার চরিত্র? নিতান্ত মন্দ নয়, কিন্তু বড় একগুঁয়ে। পল্লীর সকলেই তাকে ভয় করে। এক সময়ে তিনি এক প্রতিবেশীকে এমন আঘাত করেন যে তার হাত ভেঙে গিয়েছিল। সেই থেকে আর কোনো লোক তার মতের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করেন না। এখন আপনি কখন যেতে চান বলুন? বেশ, তবে চলুন এখনই রওনা দেওয়া যাক। বাহ, দিব্যি মেয়ে। আপনার বৌমা বেশ সুন্দরী অমরেন্দ্রবাবু। ভগবানের ইচ্ছায় আগে সেই দিনই হোক। সে কি, আপনি এত হতাশ হচ্ছেন কেন বলুন তো? যখন ঠিক সময় জানতে পেরেছি তখন নিশ্চয়ই এর একটা উপায় করব। তবে অদৃষ্টের লিখন তো অখণ্ডনীয়, সেখানে কারোরই কিছু করার থাকে না। সুধা, তুমি আমার সামনে এসে বসো। অমরেন্দ্রবাবু, আমি সুধার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে চাই। তোমার নাম কি মা? আমার নাম শ্রীমতী সুধাবালা দেবী। এবার বলো তো মা, কাল রাত্রে তুমি ভয় পেয়েছিলে কেন? তোমার ভাবি শ্বশুর মশাই আমাকে তোমার ভয়ের কথা বলেছিলেন। ভয়ের কথা শুনে সুধার মুখ মলিন হয়ে গেল। অতি কষ্টে গত রাত্রের সমস্ত কথা বলবার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা একটা কথা বলো তো, তোমার দিদির মৃত্যুর আগে যে এই একই রকম শব্দ হয়েছিল, এই কথা তোমায় কি বলল? দিদি নিজেই বলেছিল
সে খুড়োমশাইকে পর্যন্ত জানিয়েছিল, কিন্তু তিনি সে কথা হেসে উড়িয়ে দেন। দেখো মা, আমি একজন গোয়েন্দা। তোমার ভাবি শ্বশুর মশাই আমার উপরই তোমার গত রাত্রের ভয় পাওয়ার ব্যাপারটা সন্ধান করবার ভার দিয়েছে। সেই জন্যই আমি তোমাকে কৌশলে এখানে আনিয়ে সাক্ষাৎ করছি, এবং আমার কতগুলি জিজ্ঞাসা রয়েছে তোমার কাছে। আপনার যা ইচ্ছা জিজ্ঞাসা করুন, আমি যা জানি বলবো। আচ্ছা, যে ঘরে তুমি কাল রাত্রে ভয় পেয়েছিলে সেই ঘরেই কি তোমার দিদির মৃত্যু হয়েছিল? আজ্ঞে না, তার পাশের ঘরে, কিন্তু সে ঘরের দরজা ভেতর মহলে। এই দুটি ঘরের মধ্যে যাতায়াতের কোনো পথ আছে? না। তুমি সচরাচর কোন ঘরে ঘুমাও? যে ঘরে ভয় পেয়েছো সেই ঘরেই? না, যতদিন দিদি ছিল আমি তারই ঘরে থাকতাম। দিদির মৃত্যুর পর আমি এই ঘরে এসেছি। আচ্ছা, তা সেই থেকে তুমি এই ঘরেই আছো, তাই তো? না, মধ্যে দিন কতকের জন্য একবার দিদির ঘরে গিয়েছিলাম। কেন? মেরামতের জন্য। মেরামত? কি মেরামত? ঘরের মধ্যে একটা নল বসানো হয়েছিল। তোমার এই খুড়ো মশাইয়ের সন্তান কটি? কেবল একটা। তার বয়স কত? 4 বছর। তোমার খুড়ার কি এই প্রথম পুত্র? হ্যাঁ, তার বেশি বয়সে ছেলে হয়েছে। আচ্ছা, তিনি তোমাদের কোন নজরে দেখেন? মানে তোমাদের খুড়ো মশাই কি তোমাদের ভালোবাসেন? হ্যাঁ, তিনিও ভালোবাসেন, খুড়িমাও ভালোবাসেন। বেশ। আচ্ছা, তোমার পিতার কি কোনো উইল আছে? জানো সেরকম কিছু? শুনেছি আছে। কি শুনেছো এবং কার মুখে শুনেছো? খুড়োমশাই আর খুড়িমা দুজনেই বলেছেন। শুনেছি আমাদের বিয়ের পর প্রত্যেকে 10,000 করে টাকা ও ওই টাকার সুদ পাবো। সুদ? সুদ কেন? আর কতদিনের সুদ? আমাদের যত বয়স তত দিনের সুদ। শুনেছি আমাদের জন্ম হওয়ার 1 মাসের মধ্যে ওই টাকা কোনো ব্যাংকে জমা আছে। ও টাকা তো তোমার পিতার উপার্জিত ধন বলেই মনে হচ্ছে। তার পৈতৃক সম্পত্তির কি হলো? তার কোনো অংশ তোমরা পাবে না? সে কথাও আছে। ওই 10,000 টাকা ও তার সুদ ছাড়া আমরা প্রত্যেকে আরো 5,000 করে টাকা পাবো। সে তো বোধহয় বিয়ের যৌতুক। না না, যৌতুকের টাকা স্বতন্ত্র আছে। আচ্ছা, ঠিক জানো তুমি? না, সে কথা বলতে পারিনি। তবে এটা স্থির জানি যে বিয়ের পর আমি প্রায় 15-16 হাজার টাকা পাবো। তবে যদি মরে যাই, উড়িয়ে যাবে। সুধা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আমিও তার কথায় বেশ দুঃখিত হলাম। বললাম, দেখো মা, আমি যখন এ কাজে লেগেছি তখন তোমার কোনো ভয় নেই। আর কখনো ও কথা মুখেও এনো না তুমি। আরও একটা কথা আছে তোমার সাথে। কোনো উপায়ে কি আমায় সেই ঘর দুটি দেখাতে পারো? কোন ঘর? দিদিরও আমার ঘরের কথা বলছেন? হ্যাঁ। সে কি করে হতে পারে? আপনি অন্দরে যাবেন কিভাবে? অন্দরে না গেলে দিদির ঘর দেখতে পাবেন না। বিশেষত আমার খুড়োমশাই বড় ভয়ানক লোক। লোকে তাকে পাগল বলে থাকে এবং সেই জন্য সকলেই তাকে অত্যন্ত ভয় করে। আমি কৌশলে তোমাদের বাড়ি যাব মনে করেছি। যদি সফল হই তাহলে আমাকে দেখাতে পারবে? কেন পারবো না? কিন্তু আপনি কেমন করে সেখানে যাবেন? তোমার বিবাহ উপলক্ষে তোমার খুড়োমশাইকে নিশ্চয়ই কতগুলো নতুন চাকর রাখতে হবে। আমিও এই কথা শুনেছি। আমিও সেরকমই একজন চাকর সেজেই যাব। কিন্তু সাবধান সুধা, এ কথা যেন আর কেউ না জানতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, এ কথা আর কেউ জানতে পারবে না। বৈঠকখানা থেকে বেরোবার পর দেখলাম আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। চক্রবেড়ে থেকে সুধাকে নিতে এসেছিল। প্রকাণ্ড ত্রিতল জমিদার বাড়িখানা সম্প্রতি মেরামত করা হয়েছে। দরজার পাশে দুটো নহবত বসেছে। বাড়ির চাকরেরা লাল রঙের কাপড় পরে চারিদিকে শশব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছে। কতকগুলি লোক তো শুধু আলো জ্বালাতেই ব্যস্ত। দরজার সম্মুখে অনেক লোকের জমায়েত হয়েছিল। আমিও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চারিদিক লক্ষ্য করছি। এমন সময় আমার একজন পরিচিত চাকরকে দেখতে পেলাম।
তাকে দেখেই আমার মনে খানিকটা আশার উদ্রেক হলো। কিরে ভোলা, চিনতে পারছিস আমায়? কি যে বলেন না, খুব পাচ্ছি। আপনি যেমনই ছদ্মবেশ করুন না কেন, আমি আপনাকে ঠিক চিনতে পেরে যাব। আপনার কাছে এতদিন চাকরি করেছি আর আপনাকে ভুলে যাব? কি যে বলেন, আমার নাম ভোলা হতে পারে, কিন্তু আমি কিচ্ছু ভুলি না। শোন, এখন আমার একটা উপকার করতে হবে তোকে, পারবি? এই আপনি এই জমিদার বাড়িতে কি করতে এসেছেন? সে কথা পরে জানতে পারবি কোন, এখন আমার কথার উত্তর দে তো আগে। হ্যাঁ, বলুন কি জানতে চান? তবে এক কাজ কর, আমাকে তোর মনিবের বাড়িতে একটা চাকরি করে দে। চাকরি? আপনি কিনা চাকরি করবেন? কি যে বলেন না। তাছাড়া আমাদের মনির যা ঘুমান না, কোন দিন না আপনার গায়ে হাত তুলে বসে। আহা, সেই সকল কথা আমি জানি। এখন তোকেই এই জমিদার বাড়িতে আমার জন্য কোনো একটা চাকরি জোগাড় করে দিতে হবে। আপনি কি কাজ করবেন? কেন, তোরা যা যা করবি সেরকমই একটা চাকরি। এই কথাও আপনি আমার সাথে উপহাস করছেন? আমি কিনা আপনার এক সময় চাকর ছিলাম, আর এখন আপনি আমার সাথে কাজ করবেন বলছেন? কি যে বলেন না। আহ ভোলা, আমি উপহাস করছি না। আর আমি কি কাজ করি তুই কি জানিস না? আমার কাছ থেকে দুদিন আগে এসে কি সবকিছু ভুলে গেছিস আমার ব্যাপারে? ও, সেই জন্যই বুঝি আপনার এই বেশ। আচ্ছা, আমি এখনই সরকার মশাইকে জিজ্ঞাসা করছি। তার মুখে শুনেছিলাম বটে, জনা কত লোকের নাকি দরকার আছে। তবে যা, দেখ কি করা যায়। আর যদি কোনো দরকার হয় আমায় খবর দিস। আমি এইখানেই রইলাম। আধ ঘন্টা পরে ভোলা হাসতে হাসতে আমাকে নিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করল। সরকার মশাই প্রবীণ লোক, তিনি আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। বলছি ভোলা, এই লোকটা তোর চেনা তো? আগে হ্যাঁ, আমরা তো এক গায়েরই লোক। ভদ্র ঘরের ছেলে বলেই তো মনে হচ্ছে। তা বাবুর যেরকম মেজাজ, তাতে এ যে এখানে থাকতে পারবে এমন তো মনে হয় না। এইটা আপনি ঠিক কথাই বলেছেন। এদের অবস্থা আগে খুব ভালোই ছিল, বেশ কয়েক বছর হলো এই সংসারে টানাটানি শুরু হয়েছে, তাই এখানে চাকরি করতে এসেছে। তা তোমার নাম কি বাবু? হ্যাঁ, আগে হুজুর, আমার নাম সদানন্দ। আর জাতিতে? কায়েস্ত। লেখাপড়া জানা আছে? ওই যৎসামান্য। তবে ভালোই হয়েছে। আপাতত বিয়ের কয়েকদিন এই কাজই করো, বিয়ের পর তোমায় ভালো কাজ দেওয়া যাবে। এখন বাবুর মন রাখতে পারলে হয়। হ্যাঁ, ভোলা ছাড়া আর কারোর অন্দরে যাবার অধিকার ছিল না। গৃহিণী ভোলাকে ছেলের ন্যায় স্নেহ করতেন, তাই সে গৃহিণীর কাছ থেকে আমার অন্দরে যাবার অনুমতি আনল। অন্দরে প্রবেশ করে সে আমাকে সকলের ঘরগুলি দেখিয়ে দিল। আমিও ঘরগুলি লক্ষ্য করতে লাগলাম, কিন্তু সুধাকে দেখতে পেলাম না। সন্ধানে জানলাম সুধা কাছেই কোন ব্রাহ্মণ বাড়িতে খেতে গিয়েছে। তুমি কে বাপু? অন্দরে কি করছিলে? আগে হুজুর, আমি নতুন চাকর, আজই ভর্তি হয়েছি। তোমার নাম কে? কোথা থেকে এসেছ? আগে আমার নাম সদানন্দ। কিছুদিন হলো চাকরি না থাকায় এখানে এসেছি। অন্দরে কেন এসেছ? কে তোমায় অন্দরে আসতে বললো? আগে গিন্নিমার হুকুম পেয়েছিলাম। সত্যি নাকি? কিন্তু বাপু, তুমি সাবধান হয়ে কাজ করো। তোমার মুখ যেন আমার চেনা চেনা বলে মনে হচ্ছে। তোমায় ভদ্রলোক বলে আমার অনুমান হচ্ছে। যদি কোনো রকম কুমতলব থাকে সরে পড়ো। কেন বাপু গরিবের ছেলে, শেষে কি মারা যাবে? না হুজুর, সংসারে বড় অভাব, খেতে না পেয়ে আপনার দ্বারস্থ হয়েছি। তোমার মতো অনেক দেখেছি। এই বয়সে আর আমার দেখতে কিছু বাকি নেই। যাও এখন কাজ করো গিয়ে, কিন্তু সাবধান, আমি যে সে লোক নই
এই গ্রামের সকলে আমায় বাঘের মতো ভয় করে। আমার সাথে কোনো রকম চালাকি করলে মরা যাবে। আচ্ছা, একটা কথা বলি, বাবু কি আপনাকে কখনো আগে দেখেছিলেন? কই, আমার তো তেমন কিছু মনে পড়ে না রে। কিন্তু তিনি যেমন ভাবে কথাটা বললেন তাতে বোধ হয় তিনি আমায় পূর্বেও কোথাও দেখেছেন। আহা, এসব নিয়ে ভাববেন না। এই বাবু সকলকেই ওইরকম করে কথা বলে। এই ব্যবহারটা ওর খুব খারাপ। আচ্ছা বেশ, সুধা ফিরেছে? হ্যাঁ, ফিরেছে তো। একবার আমায় তার সাথে দেখা করে দিতে পারিস? এখন না, এই বাবুরা শরীর বড় ভালো না, তিনি এখন ওই বিশ্রাম করতে যান। সুধার সাথে আমার যখন দেখা হলো তখন রাত্রি প্রায় 10টা। বাড়ির গৃহিণী পুত্রকে নিয়ে শয়ন করেছেন। কর্তা অনেকক্ষণ আগেই বিশ্রাম নিতে গিয়েছেন। বাড়ির আর চাকরদাসীও যে যার ঘরের মধ্যেই গিয়েছে। দুই দ্বারে দুইখানা নহবত বসেছিল। সানাইদার বেহাগ গিয়ে খানিক আগেই দলবল সমেত বাড়ি চলে গিয়েছে। বাড়ি তখন নিস্তব্ধ। আসুন, আপনাকে আমার দিদির ঘরটি আগে দেখাই। দরজাটা বন্ধ করো মা, আমি এখনই এই ঘর পরীক্ষা করে দেখব। আমি চারিদিকে ভালোভাবে পরীক্ষা করেও কিন্তু বিশেষ কিছু উদ্ধার করতে পারলাম না। ঘরখানি নিতান্ত ছোট নয়, দৈর্ঘ্যে প্রায় 12 হাত, প্রস্থেও 10 হাতের কম তো নয়। ঘরের ভিতরে একখানি পালঙ্ক ছিল, কিন্তু তাতে কোনো শয্যা ছিল না। তাছাড়া সেখানে একটি দেরাজ, 2টি আলমারি ও 8খানি ছবিও ছিল। ছবিগুলি সমস্তই হিন্দু দেবদেবীরই প্রতিমূর্তি। ঘরের 4টি জানালা ও একটি দরজা। এছাড়া বাইরে থেকে ভিতরে আসবার আর কোনো পথই ছিল না। কেবল ঘরের এক কোণে উপরের ঘর থেকে সংলগ্ন একটি মোটা নল ছিল। নলটি বাস্তবিকই ঘরের শোভা নষ্ট করেছে, কারণ ওটা উপরে ছাদ ভেদ করে ঘরের মধ্যে এসে মেঝের থেকে প্রায় 1.5 হাত দূরে শেষ হয়ে গেছে। বড় আশ্চর্য ব্যাপার তো, ঘরের মাঝে এইভাবে নল লাগানো কেন? আচ্ছা সুধামা, কি কাজে লাগে এটা? ওটা দিয়ে উপরের ঘরে জল বের হয়। এই ঘরে জল বের হওয়ার পথ কোথায়? সে নলটা ঘরের উত্তর দিকের কোণে আছে। কই, আমি দেখতে পেলাম না তো। না পাবার কারণ আছে, নলের মুখটা প্রায়ই ঢাকা থাকে। আপনি ওই কোণের একটা মার্বেল পাথর তুললেই দেখতে পাবেন। কিন্তু এই নলের মুখটা ঢাকা কেন? কাকার হুকুম। কাকার হুকুম? সে কি রকম? কাকার অনুমতি ছাড়া ওই নলের মুখ খোলা হয় না। যেদিন উপরের ঘর ধোয়া হয় সেই দিন তার অনুমতি নিয়ে ওই নলের মুখও খোলা হয়। অদ্ভুত, উপরের ঘর থেকে জল পড়লে তো এই ঘরের মেঝেও জলময় হয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু সে সময় এই ঘরও ধোয়া হয়। আচ্ছা, তবে এই উপরের নলটি ঘরের মেঝে পর্যন্ত নামলো না কেন? ওই অতটা জায়গা ফাঁকা রাখবার প্রয়োজন কি? সে কথা তো আমি বলতে পারি না। আচ্ছা, এখন যেখানে বিছানাটা রয়েছে সেইখানেই কি ওটা আগেও ছিল? হ্যাঁ। তুমিও আগে এই ঘরে থাকতে বলছিলে না? তোমরা কি একসাথেই বিছানায় শুতে? না, আমারও এখানে এইরকম একটি বিছানা ছিল, আমি তাতেই শুতাম। এখন সেটা কোথায়? আমার শোবার ঘরে। আচ্ছা, তোমার দিদির বিছানার ঠিক পাশেই ওই নলটা ছিল বলে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। বেশ, এইবার তোমার শোবার ঘরে নিয়ে চলো তো একবার। সুধার ঘরে প্রবেশ করে প্রশ্ন করলাম, আজ তোমার দাসী কোথায় গেল? শুনেছিলাম সে তো তোমার ঘরেই ঘুমায়। সে এইখানেই শোয়, কিন্তু আজ তার কি প্রয়োজন আছে জানি না। সে সন্ধ্যের পর কোথায় যেন গিয়েছে। তবে কি সে তোমাদের চাকরি ছেড়ে দিল? না না, সে তেমন নয়। কাকা তাকে অনেকবার দূর করে দিয়েছিলেন, কিন্তু সে আমায় ছেড়ে আর কোথাও যেতে চায়নি। তবে আজ সে কোথায় গেল? শুনেছি তার দেশ থেকে কোন আত্মীয় এসেছে, বোধহয় সে তাদের সাথেই দেখা করতে গেছে। আজই ফিরবে কি? না, কাল সকালে এখানে আসবার কথা আছে। তবে তো একদিক থেকে ভালো।
এই ঘরটি আগের ঘর অপেক্ষা ছোট, দৈর্ঘ্যে প্রায় 10 হাত, প্রস্থেও 8 হাত তো হবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই ঘরেও একটি নল ছাদ ভেদ করে মেঝে থেকে প্রায় 1.5 হাত উপরে এসেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা সুধামা, এই বাড়ির সকল ঘরেই কি এরকম নল রয়েছে? না, কেবল এই দুটো ঘরে। তোমার ঘরের এই নলটা কতদিন আগে বসানো হয়েছে? বেশি দিন হয়নি। কতদিন আগে ঠিক মনে নেই তোমার? প্রায় 3-4 মাস হবে। সে সময় তুমি কোথায় ছিলে? দিদির ঘরে। তখন কি কোনো শব্দ শুনতে পেয়েছিলে তুমি? কই না তো। সেই সময় কি তুমি একা ঘুমোতে? না, আমার দাসীও আমার কাছে থাকতো। আচ্ছা, এই ঘরেও নল কেন বসানো হলো বলতে পারো? না, সে কথা কাকাকে কি জিজ্ঞেস করবে? আর জিজ্ঞাসা করলেও কাকা কোনো উত্তর করবেন না। কেন? তিনি বলেন, আমার বাড়ি, আমি যা ইচ্ছা করব। আচ্ছা, একটা কথা বলো তো সুধা, তখন তোমার বিয়ের কোনো কথা হয়েছিল কি? বিয়ের নাম শুনে সুধার মুখ লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল। সে ঘাড় হেট করে হাতের মুখ করতে লাগলো, মুখে কোনো উত্তর করল না। সুধামা, আমি তোমার বাবার মতো, বিশেষত তোমার ভাবি শ্বশুরের কথায় এই কাজে নিযুক্ত হয়েছি। আমার কাছে কথা বলতে লজ্জা কি? সকল কথা না জানতে পারলে আমি যে এই কাজে সফল হতে পারবো না। যেদিন আমার বিয়ের কথা হয় তার 2 দিন পরে এই নল বসানো হয়েছিল। এই নলটাও কি উপরে জল বের করার জন্য বসানো হয়েছে? কাকা সেই রকমই বলেছেন। আচ্ছা, এটার উপরে কার ঘর? কাকার। আর তোমার দিদির উপরের ঘরটা কার? কাকা। আচ্ছা, তবে তোমার কাকার ঘর কটি? একটি, ঘরটি বড়, আমাদের দুজনের ঘরের সমান। সেই ঘরে জল বের হওয়ার পথ তো ইতিমধ্যেই ছিল, তবে আবার একটা নল বসানো হলো কেন? কাকা বলেন একটি পথে সমস্ত জল বের হওয়ার সুবিধে হয় না। অদ্ভুত, এই বড় আশ্চর্য কথা। এতকাল তো এক পথ দিয়ে জল বের হচ্ছিলই। কার সাধ্য তার কথার উপর কথা বলবে? আর একটা কথা, দেখলাম তোমার বিছানাটাও নলের কাছেই রয়েছে। তুমি কি স্বেচ্ছায় তোমার বিছানা এই স্থানে রেখেছো? না না, ওটাও আমার কাকার হুকুম। কাকার হুকুম? কেন, কি বলেন তিনি? তিনি বলেন এখানে বিছানা থাকলে লোকে হঠাৎ নলটা দেখতে পাবে না। তার কথা নিতান্ত মিথ্যে না। আমার বিছানা প্রায় মশারি ঢাকা থাকে, সুতরাং ও নল কেউ দেখতে পায় না। সুধাকে তখন আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। দুটো ঘর পরীক্ষা করতে প্রায় 1 ঘন্টার উপরে কেটে গেল। আচ্ছা সুধামা, আজ তো তোমার দাসে নেই, তোমাকে একাই কিন্তু শুতে হবে। অবশ্য তোমার কোনো ভয় নেই, আজ আমি সমস্ত রাত্রি এখানে থাকব। ভয় পেলে শীঘ্রই দরজা খুলে বাইরে আসবে। আমি এই কাছেই রইলাম, কেমন? আমি অপর কোনো দাসীকে নিয়ে শুতে পারবো না? না সুধা, এত রাত্রে কোনো দাসী ডাকাডাকি করলে তুমি এতক্ষণ কোথায় ছিলে এই কথাটা উঠতে পারে। সেক্ষেত্রে আমার কথাও জানাজানি হতে পারে। না না, ঠিক আছে, আমি একাই শুয়ে পড়ব। রাত প্রায় তখন 12টা বাজে। এখনকার পায়ের শব্দ শোনা যায়। সুধার কাকার কি? উনি কি কোনো কারণবশত বাইরে এসেছেন? কিন্তু তাহলে আমি তো ঘরের দরজা খোলার শব্দ পেতাম। আমি তো এইখানেই বসে আছি। দেখি আস্তে আস্তে তেতলায় উঠি। চারিদিক তখন অন্ধকার, একটা মাত্র আলো মিটমিট করে চলছে। দালানে কে ওটা? একজন লোক না? দালানে ঘুরে বেড়াচ্ছে। লোকটাকে আগে তো জমিদার বাড়িতে দেখিনি। ওটা সুধার কাকার ঘরের কপাটে ঘা মারতে উদ্যত হয়েছে। এই অন্ধকারে লুকিয়ে দেখি কি হয়। তৎক্ষণাৎ দেখলাম দরজা খুলে গেল। তোমায় যা বলেছিলাম তার কি হলো? আগে কর্তা বাবু, আপনার হুকুম কবে অমান্য করেছি? এনেছো?
এনেছি কথা বাবু। কোথায়? বলেন তো আপনার কাছেই আনি। যাও, শীঘ্রই আনো। এই সিঁড়ির উপরে রেখেছি, এক্ষুনি আনতেছি। এই নিন কর্তা বাবু, কোথায় রাখবো বলুন দেখি। ওই ঘরের ভেতরেই রাখো। এই জিনিসটা কিন্তু বড় ভয়ানক, ঘরের ভিতরে রাখা ভালো নয়। আপনার ছেলে পিলের ঘর তাই ভয় করে। অত ভয় করে কোনো কাজ হয় না। তাছাড়া এই ঘরে আসবার কারোর অধিকার নেই। এই যে এত কাল আমার ঘরে এই সকল জিনিস রয়েছে, কেউ ঘুণাক্ষরেও কিছু জানতে পেরেছে কি? আগে না কথা বাবু, বলি হারি যাই আপনার বুদ্ধিকে, না হলে কি কাজ হয়? আগে তবে আমায় বিদায় করুন। আজই? আগে হ্যাঁ কর্তা বাবু, এইসব কাজ হাতাহাতি হয় ভালো। কি জানি কবে কি হয় তো আর বলা যায় না। ও ভালো, তো আজ এত রাতে আর বড় যোগে কাজ নেই, কাল সকালই হবে। আগে আপনার সাথে দিনের বেলায় দেখা করাটা আমার ভালো দেখায় না। লোকে নানান রকম সন্দেহ করতে পারে, তাই বলছি আজই আমায় বিদায় করুন। জিনিসটা না দেখেই? তবে কি আপনি আমায় অবিশ্বাস করেন? আপনি কি মনে করেন আমি আপনাকে ঠকাচ্ছি? না না, সে কথা মনে করি না। তোমার সঙ্গে আমার এই প্রথম কারবার তো নয়। আগে আগে আমিও তো তাই বলছিলাম। লোকটি তার প্রাপ্য বুঝে নিয়ে চলে গেল। না, এইখানে থাকাটা আর ঠিক হবে না। নিজেই কোথাও গিয়ে লুকিয়ে থাকি। আচ্ছা, লোকটা কোথা থেকে আসলো আর কেনই বা এত রাতে জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করল? তাকে দেখে তো কোনো সন্ন্যাসী বলেই মনে হয়। এই গভীর রাতে সন্ন্যাসীর সাথে জমিদার বাবুর কি প্রয়োজন? বিশেষত আজ যখন তার শরীর অসুস্থ বলে তিনি তাড়াতাড়ি বিশ্রাম নিতে গিয়েছিলেন। রাত তখন প্রায় 3টে। ওই তো, ওটা কি? সুধা ঘরের দরজা খুলছে মনে হচ্ছে না? আর এটা কি? ওই তো সেই বাঁশির আওয়াজ আসছে। কি আশ্চর্য! আজ আজ আবার সেই রকম শব্দ। আমার মনে হচ্ছে আমি বাঁচবো না। দিদিও মৃত্যুর আগে 3-4 দিন এইরকম শব্দ শুনেছিল। আহা, শান্ত হও মা, শান্ত হও। আর কখনো তোমায় এরকম শব্দ শুনতে হবে না। আমি কথা দিচ্ছি তোমায়, আমি শীঘ্রই এই রহস্য ভেদ করব। আজ তুমি ভিতরে যাও, কিন্তু আজকের ভয়ের কথা যেন আর কেউ জানতে না পারে। আর তোমার কোনো ভয় নেই মা, আমি কালই তোমার ভয়ের প্রকৃত কারণ বের করব। আপনি কি সমস্ত রাত জেগে আছেন? মা, আমি যখন যে কাজে নিযুক্ত হই সেটা শেষ না করে বিশ্রাম করতে চাই না। আরেকটা কথা, তোমার খুড়োর সাথে কি কোনো সন্ন্যাসীর আলাপ আছে? কেন এই কথা জিজ্ঞাসা করছেন কেন? আগে আমার কথার উত্তর দাও, তারপর বলছি। খুড়ো সন্ন্যাসীদের ভক্তি করেন। সন্ন্যাসী দেখলেই তিনি যত্ন করে তাদের সেবা করেন। কখনো কি তোমার খুড়োকে কোনো সন্ন্যাসীর সাথে গোপন পরামর্শ করতে দেখেছো? যখনই তিনি কোনো সন্ন্যাসীর সাথে কথা বলেন, গোপনেই বলেন। অদ্ভুত, কেন তা কিছু জানো? না, কাকিমা বলেন তিনি ওই সন্ন্যাসীদের কাছ থেকে অনেক উপকার পেয়েছেন। শুনেছি ওনাদের ওষুধ ধারণ করেই কাকিমা ছেলে পেয়েছেন। আচ্ছা, তোমার খুড়োর ঘরটা কি একবার দেখাতে পারো? খুড়োর ঘর? সে ঘরে কাকিমারও যাওয়ার অধিকার নেই। তুমি কি কখনো সেই ঘরে যাওনি? না। কেন? কি এমন আছে সেই ঘরে? দরকারি দলিল আছে। দলিলপত্র? জমিদারি কাগজপত্র সরকার মশাইয়ের কাছে থাকে না কেন? সরকার মশাইয়ের কাছেও আছে, তবে খুব দরকারি কাগজপত্র পুরো সব নিজের কাছেই রাখেন। একবার আমায় সেই ঘরটা দেখতেই হবে। যদি কাল কোনোভাবে সুবিধা করতে পারো আমাকে খবর দিও। আর
তুমি আজ রাতটা তোমার দিদির ঘরে শুতে যাও। তোমার ঘরে শুয়ে তোমার কাজ নেই, যাও। তালা খোলার যন্ত্র আমার কাছেই ছিল, অনায়াসেই দুটি তালা খুলে ফেললাম। জমিদার মশাই এখন গিয়েছেন বিয়ের কেনাকাটা করতে, আর এদিকে গৃহিণী সুধা এবং পুত্রকে নিয়ে গেছেন আত্মীয়দের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। এই সুযোগটাতেই ঘরটা একবার দেখে নেওয়া যাক। ঘরটা প্রকাণ্ড, কিন্তু দুইটি ভাগে বিভক্ত। মধ্যে একটা কাঠের ব্যবধান রয়েছে, তারই মধ্যে একটা ক্ষুদ্র দরজা। সেই দরজা পার হয়ে ঘরের অপর অংশে গেলাম। সেইখানে তিনটি বড় বড় সেকেলের সিন্দুক। সিন্দুকের কাছে দেখলাম একটা দুধের পাত্র আর এক কাঁদি পাকা কলা রাখা। তিনটি কাচের বাটিতে অল্প অল্প দুধও রয়েছে, আর দুধের উপর একটি করে কলা। অনেক চেষ্টা করেও সিন্দুকগুলি খুলতে পারলাম না। নল দুইটির কাছে গিয়ে নলের মুখের আবরণ খুলে ফেললাম। পকেট থেকে দূরবীনটা বের করে কিছুই তেমন দেখতেও পেলাম না, তবে নলের মুখ খুলতেই এক প্রকার আমিষ গন্ধ পেলাম। সেই গন্ধে আমার আনন্দ বোধই হলো। আমি যা সন্দেহ করেছি সেটাই তাহলে ঠিক। বলা, একটা কাজ করতে পারবি? এখানে আপনার এমন কি কাজ? পারবি কিনা সেটা বল। আপনার কাজ করবো না তো কার কাজ করবো? কি করতে হবে আগে বলুন তো। একবার সুধাকে ডাকতে পারিস? এই কাজ এক্ষুনি ডাকছি। এই যে সুধা শুয়েছিল, অনেক কষ্টে তাকে ডেকে তুলেছি। এই আপনি আসুন দেখি। আচ্ছা সুধামা, আজ কি তুমি এই ঘরেই শোবে? তা না হলে আর কোথায় শোবো? এক কাজ করো সুধা, আজকে তুমি তোমার দিদির ঘরেই শো। পুরো জানতে পারলে আমার উপর রাগ করবেন। তোমার দাসী কোথায়? সে ঘুমিয়েছে। এই ঘরেই আছে নাকি? হ্যাঁ, এই ঘরেই শুয়ে আছে। দাসী কি তোমার বিশ্বাসী? হ্যাঁ, ওই দাসী আমায় মানুষ করেছিল। ও আমায় মায়ের মতো ভালোবাসে। তবে এক কাজ করো সুধা, দাসীকে নিয়ে আজ তুমি তোমার দিদির ঘরেই যাও। আমরা আজ এই ঘরেই থাকবো। যদি খুড়ো জানতে পারেন? তোমায় সেই ভয় করতে হবে না, আমি পুলিশের লোক। তোমার খুড়োকে আমি ভয় পাই না। আপনি করবেন কেন? আমাকে তো ভয় করতে হবে। আমার অন্যায় দেখলে বাড়ি থেকে দূর করে দেবেন। তিনি অন্যভাবে সেই চেষ্টাই করছেন সুধা। আমার দৃঢ় বিশ্বাস কাল সকালেই সমস্ত প্রকাশিত হবে। তোমার দিদি যে কেবল ভয়েই মারা পড়েছিল তা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। এখন আমি যা যা বলছি তাই করো। তোমার দাসীকে আমার কথা না বলেই এখান থেকে তোমার দিদির ঘরে নিয়ে যাও। আজকের মতো তোমরা দুজন সেই ঘরেই ঘুমো, কিন্তু দেখবে এই বিষয়ে যেন আর কেউ না জানতে পারে। এখন এই বাড়ির সকলেই বিশ্রাম করতে গিয়েছে, সুতরাং আমার বিশ্বাস এ কথা কেউ জানতে পারবে না। তবুও তুমি তোমার দাসীকে সাবধান করে দাও। যাও এখন শুধু। এই তবে আমি শুই। সে কি রে, এরই মধ্যে বুঝি তোর কাজ শেষ হয়ে গেল? আজ আমার সঙ্গে রাত জাগতে পারবি না? সব কথা আমায় না বললে আমি কেমন করে জানবো বলুন দেখি? একটা কেন, আপনার জন্য আমি 3-4 রাত জাগতে পারি। বলা, তোকে 3-4 রাত জাগাবো না রে, 1 রাত জাগলেই যথেষ্ট হবে। আর এই কাজের জন্য তুই পুরস্কারও পাবি। সে পুরস্কারের কথা পরে, এখন আমায় কি করতে হবে আগে বলুন দেখি। আমার সঙ্গে সুধার ঘরে গিয়ে সমস্ত রাত জাগতে হবে তোকে। চল। সুধার ঘরে সমস্ত রাত? আচ্ছা, তবে চলুন। বলা, তুই এইখানেই বস, আর আমি বিছানার উপরে গিয়ে বসছি। আর এক কাজ কর, আলোটা নিভিয়ে দে, আর খবরদার কোনো শব্দ কিন্তু করিস না। হ্যাঁ, আপনার হাতে ওই লাঠিটা কেন?
যদি তুই কথা না শুনে সেই লাঠি তোর পিঠে পড়বে, সেই জন্য। আপনি না যা মজা করেন, আমি আপনাকে ভালো মতোই চিনি। এ পর্যন্ত আপনি কখনো কোনো চাকরের গায়ে হাত তুলেছেন বলে তো মনে পড়ে না। যদি তাই জানিস তবে চুপ করে বসে মজা দেয়। ওদের বাবু যে কত বড় ভয়ানক লোক এখনই তা জানতে পারবি। এই 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 দাদা বাবু, এখন তাহলে আলুটা ঝেলে দিই। এখনো ঘুমোসনি তুই? না, অন্ধকারে বড় কষ্ট হচ্ছে। একে ঘুমে শুনো, তার উপরে ঘর অন্ধকার, এ সহজেই না আমার ঘুম পেয়ে যায়। না, আলো জ্বালানো যাবে না। আলো জ্বালালে এখনই তোর বাবু সন্দেহ করবে। তিনি তো উপরের ঘরে, তার উপর তিনি আজ থেকে বড় অসুস্থ। আপনি যে এ ঘরে আলো জ্বালিয়েছেন এ কথা তিনি কি করে জানবেন? তোর মনিব বেশ সুস্থই আছেন রে ভোলা, কিন্তু তিনি যে ভয়ানক কাজে নিযুক্ত হয়েছেন সেটা শেষ করার জন্যই তিনি নিজেকে অসুস্থ বলে রাষ্ট্র করেছেন। তিনি এখন উপরের ঘরে জেগেই বসে আছেন, কেবল সুযোগের অন্বেষণ করছেন। আর আমরা এখন আলো জ্বালালেই তিনি জানতে পেরে যাবেন। কি করে জানবেন? এই যে এই নলটার সাহায্যে, এই কাজের জন্যই ওই নলটা এখানে বসানো হয়েছে। হ্যাঁ, এটা কিসের শব্দ হচ্ছে? মোমবাতি জ্বালাই, দাঁড়া। ওটা কি? নল দিয়ে যেটা বেরিয়ে আসছে সেটা একটা বিষধর কাল কেউটে সাপ। ভোলা, শিগগিরই আয় আমার সাথে। এ কোথায়? আমাদের থাকবার স্থানে চল। সাহেব যে কাজ আমাকে দিয়েছিলেন সেই রহস্য ভেদ করতে আমি সফল হয়েছি। জমিদার প্রাণকৃষ্ণবাবু সুধার দিদিকে সর্পদংশনের দ্বারাই হত্যা করেছিলেন এবং ঠিক একই রকম ভাবে তিনি সুধাকেও মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন। এখন আজ্ঞা দিন তাকে গ্রেপ্তার করে আনার। ভোর 6টা নাগাদ আমি এবং আমার দলবল জমিদার বাড়িতে গিয়ে হাজির হই। প্রাণকৃষ্ণবাবু, প্রাণকৃষ্ণবাবু, দরজা খুলুন। কোনো সাড়া নেই। এই, তোমরা দরজা ভেঙে ফেলো। এ কি? প্রাণকৃষ্ণবাবু, প্রাণকৃষ্ণবাবু, মুখ থেকে গ্যাসলা উঠছে কেন? সাবধান সবাই, সাপ রয়েছে ওখানে। সকলে মিলে এরপর সাপটির ভবলীলা সাঙ্গ করবার পর জমিদার বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। সুধা যেসব শব্দ শুনতে পেত সেটা কি? সেটা ভয়ানক বিষাক্ত একটি সাপের শব্দ। রামকৃষ্ণবাবু সর্প বশীকরণে বিশেষ পারদর্শী ছিলেন। তার সাথে অনেক সাপুরেরও আলাপ ছিল। তিনি ভ্রাতৃষ্কন্যা দুটিকে কৌশলে হত্যা করবার জন্য বাড়িতে বিষাক্ত সাপ আনিয়ে রেখেছিলেন। আপনি কি সাপ সচক্ষে দেখেছেন? নিশ্চয়ই। যে সাপ সম্ভবত আপনার ভাবি বধূমাতাকে দংশন করত তাকে মেরেও ফেলেছি। সুধা যে বাঁশির শব্দ শুনতে পেত তাই বা কিসের? প্রাণকৃষ্ণবাবু সাপগুলোকে এইরূপ শিক্ষা দিয়েছিলেন যে সেই বাঁশির সুর শুনলেই তারা যথাস্থানে আবার ফিরে আসবে। কেন তিনি এমন নিষ্ঠুর কাজ করতেন? অর্থলোভ অমরেন্দ্রবাবু। ভ্রাতৃষ্কন্যা দুইটির বিবাহ হলে তাদের অনেক টাকা দিতে হতো, তাই রীতিমতো দুধ কলা দিয়ে তিনি কাল সাপে পুষতেন। যে সাপকে তিনি পুষতেন সেই সাপই শেষে কিনা। হাসপাতালে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরে এসেছিল। তিনি জানান, অর্থের জন্য, শুধুমাত্র অর্থের জন্য আমি যে কাজ করতে প্রবৃত্ত হয়েছিলাম তার উপযুক্ত ফল আমি পেয়েছি। সুধার দিদিকে সাপের কবরে আমি হত্যা করেছিলাম। সুধাকেও সেই রূপে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু ঈশ্বর হাতে হাতে তার ফল প্রদান করেছেন। সুধাকে মারার জন্য একটা সাপকে নল দিয়ে তার ঘরে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু
অনেকবার বংশীধ্বনি করেও যখন দেখলাম সেই সাপ আর ফিরে আসছে না, অথচ সুধা জীবিত আছে, তখন দ্বিতীয় সাপটিকে পুনরায় তার ঘরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য যেই ওটাকে তার ঝুড়ি থেকে বার করতে গেলাম, অমনি সে আমাকে কামড়ে দিল। আমি অচেতন হয়ে পড়লাম। আমি যেরূপ কাজ করতে প্রবৃত্ত হয়েছিলাম তার উপযুক্ত ফল আমি পেয়েছি। এরপর শুভ দিনে শুভ লগ্নে সুধার বিবাহ সম্পন্ন হল। প্রাণকৃষ্ণবাবু যে সকল বিষয় রেখে গিয়েছিলেন তা হিন্দু আইন অনুসারে সুধা এবং প্রাণকৃষ্ণবাবুর পুত্রের মধ্যে ভাগ হয়ে গেল। কিন্তু প্রাণকৃষ্ণবাবু যে সমস্ত নগদ টাকা এবং অলংকারপত্র রেখে গিয়েছিলেন তার বিন্দুমাত্র সুধা পেল না। লোকে কানাঘুষো করছিলেন যে ওই সমস্ত অর্থ এবং অলংকার তার স্ত্রী নাকি আত্মসাৎ করেছে। আশা করছি আজকের গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনের আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না।